আপনাদের সাথে আমাদের কিছু কিছু কাজ আজকে শেয়ার করব, কিছু কিছু কাজ ওই দিন যখন বক্তব্য রাখবো তখন শেয়ার করব। আমরা পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অনেক ধরনের কাজগুলো করতে হয়। কিছু কাজ আছে প্রশাসনিক, কিছু কাজ আছে আইন সংশোধন, আর কিছু হচ্ছে বিষয়ভিত্তিক কাজ। সেটা আপনি পরিবেশ মন্ত্রণালয়ে বলেন, বন অধিদপ্তরেই বলেন, বিএফআইডিসিতেই বলেন, সকল জায়গাতেই এই প্রশাসনিক, আইনি এবং নিয়মিত কর্মসূচি কেন্দ্রিক কাজ এগুলো আমাদেরকে করতে হয়। এর একটা প্রায়োরিটি লিস্ট আমরা করেছি এবং একটা টাইম প্ল্যান করে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি। তারই কিছু আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমরা বায়ু দূষণ রোধে আমাদের কাজ শুরু করেছি। আপনারা জানেন যে একটা অ্যাকশন প্ল্যান আমাদের আছে। সেই অ্যাকশন প্ল্যানটা গত বছরের অগস্টের শেষের দিকে আমরা অনুমোদন করিয়েছি। আগামী 27 তারিখে চীন থেকে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ দল আসবে। প্রসেসটা কিভাবে কিক অফ করব আমরা সেটার ব্যাপারে আমাদেরকে একটু সাজেশন দিতে। বায়ু দূষণে সরকার অবশ্যই কাজ করছে, এটাই সরকারের অন্যতম প্রাধান্য। কিন্তু আপনারা যদি খবর পড়েন তাহলে এটা জানবেন যে এটা একদিনে আমাদের অ্যাড্রেস করার সম্ভব না, কিন্তু কাজটা সমন্বিতভাবে কিক অফ করতে হবে। তো আমরা টার্গেট করেছি কয়েকটা জিনিস। একটা হচ্ছে রাস্তাঘাটের ধুলা। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 সিটি কর্পোরেশনে জিরো সয়েল এই কর্মসূচিটা করবে, মানে কোথাও যাতে মাটি দেখা না যায়, তাহলে ধুলার দূষণটা আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ঢাকায় যে সমস্ত পরিবহন প্রবেশ করে বালু এবং সিমেন্ট নিয়ে, যেগুলো ধুলা ছড়াতে ছড়াতে আসে, সেগুলোতে আমরা নির্দেশনা দিয়ে দেব যে তারা উন্মুক্তভাবে কোনো বালু আনতে পারবে না, প্যাকেটে করে বালু এবং সিমেন্ট আনতে হবে। প্যাকেটজাত করা ছাড়া ঢাকা শহরে আসতে পারবে না। আরেকটা হচ্ছে ভাঙা রাস্তাঘাট, এগুলো থেকেও ধুলা ছড়ায়, এটাকে অ্যাড্রেস করা। আরেকটা হচ্ছে পুরনো গাড়ি। তো সেই পুরনো গাড়ির ব্যাপারে আপনারা দেখেছেন বিআরটিও বিজ্ঞাপন দিয়েছে, আমরাও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পুরনো গাড়ির যারা বাস এবং ট্রাকের যারা এখনো রাস্তায় চালাচ্ছেন তাদেরকে একেবারে শেষবারের মতন আমরা সতর্ক করেছি যে আপনারা এইগুলো নিয়ে আর রাস্তায় বেরোবেন না, কারণ এগুলো বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এদের বিরুদ্ধে অভিযান আমরা কিন্তু যুগপৎভাবে করব। এটা শুধু পরিবেশ অধিদপ্তর একা করবে না, পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি একসাথে মিলে করবে। এটাও বাংলাদেশে আমি মনে করি যে একটা নতুন ধারা সৃষ্টি হবে, কারণ আমাদের কারোরই আসলে কাঙ্ক্ষিত জনবল নেই, তো সকলের জনবল এক করলে কাঙ্ক্ষিত হয়। আরেকটা হচ্ছে যে ইট ভাটা, ঢাকার আশেপাশের ইট ভাটাগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে গতবার কিন্তু শেষের দিকে বায়ুর মান কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। চীনের মতন জায়গায় যেখানে বেইজিংয়ে তারা খুব সফলভাবে বায়ু দূষণ অ্যাড্রেস করেছে, সেখানেও আসলে তাদের 5 বছর লেগেছে 35% বায়ু দূষণ কমাতে। তো আমাদের তো আর অতটা লম্বা সময় পাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই ধারাবাহিকতা পরের সরকার যেই আসুক না কেন মেনটেন করবে। সেখানে চীন দেশের কাছ থেকে আমাদের একটু বুঝবার কথা আছে যে আমাদের যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আছে ওইটা থেকে আমরা কেমন করে কিক অফ করতে পারি প্রসেসটা। এবার একটু আসি নয়েজ পলিউশন। আমরা নয়েজ পলিউশন নিয়ে সরকারের একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি, যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ বাহিনী তারা ড্রাইভারদেরকে ম্যাসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং আমরা শব্দ দূষণ বিধিমালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি যে পুলিশ এটা এনফোর্স করবে। এটাও আপনার এত বছরের অভ্যাস যে আপনি একদিনে অ্যাড্রেস করতে পারবেন না, কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু হয়। একই সাথে আপনারা দেখেছেন যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় 10 দিন করে ক্যাম্পেইন করেছিলাম। এরকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখবো। তারপরে আসি পলিথিন এবং প্লাস্টিক নিয়ে। আপনারা জানেন যে পলিথিনের বিরুদ্ধে, পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। এখন আমাদের কাঁচা বাজারের একটা চ্যালেঞ্জ আছে, আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে। আমরাও যখন বাড়ি থেকে বাজারে যাই তখন আমরা ব্যাগটা সাথে করে নিয়ে যাই না,
কিন্তু সবসময় বাজার যাই না, কারণ বাজারে গিয়ে প্লাস্টিক আমরা পেয়ে যাই। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে, একই সাথে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা 2টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছি, একটা হচ্ছে কটন বাড, একটা হচ্ছে স্ট্র। এইটার অভিযানেও আমরা জুলাই মাস থেকে নামবো। আর 17টা যেটা নিষিদ্ধ না, গ্র্যাজুয়ালি ফেজ আউট করার একটা পরিকল্পনা আছে। এটার জন্য আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, এটার খসড়া চূড়ান্ত করে ফেলেছি। এখন উৎপাদনকারীর সাথে কথা বলে কেবল সময় বসিয়ে দেব যে কোন জিনিসটা কবে থেকে আমরা আমাদের মার্কেট থেকে ফেজ আউট করব। এবং এইটার বিকল্প আনতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, যারা ফার্নিচার বানিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জমা দেয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত বিরল যে এই প্রতিষ্ঠানটা লাভে আছে, লোকসানে নাই, তাদেরকে আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছি। তারা কেবল রাবার থেকে নিয়ে ফার্নিচার বানায়, কিন্তু আমরা বলছি বাঁশ, বেত এগুলোতে গেলে শুধুমাত্র দেশীয় বাজার না, হয়তো বিদেশি বাজারও ধরতে পারবো, কারণ বাংলাদেশে প্রাইভেট সেক্টরে কাজ করে বেত, বাঁশ এবং পাটের সামগ্রী মানুষ 38টা দেশে রপ্তানি করছে। সেখানে একটা সরকারি প্রতিষ্ঠানকে সঠিক সহায়তা এবং নীতি নির্দেশনা দেয়া গেলে তারা সেটা পারবে। ফলে পলিথিনের বিকল্প কি? পলিথিনের বিকল্প আদিকাল থেকেই আছে। একবার ব্যবহার্য প্লাস্টিকের সকল বিকল্পই আছে, সেগুলোকে জনপ্রিয় করার একটা দায়িত্ব সরকার হাতে নিয়েছে। এবার আসি সেন্ট মার্টিন দ্বীপে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্ট করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি, তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাই। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। তারা প্রথাগতভাবে যে জীবিকার সাথে জড়িত, সেই জীবিকার বিষয়গুলোই একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা। সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 2 জন ব্যক্তিকে পার্মানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে। তাছাড়া 2টি বেসরকারি সংস্থা ব্র্যাক এবং কোস্ট, তারা আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সাহায্য করছে যে কি কি ধরনের অল্টারনেটিভ লাইভলিহুড আসলে ওখানে ফিজিবল এবং সেটার মার্কেট কি হতে পারে। এই কাজটাও আমরা আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেব। এবার একটু আসি শিল্প দূষণ নিয়ে। আপনাদের অনেকেরই একটা কনসার্ন আছে যে শিল্প দূষণে আসলে আমরা কাজ করছি কেমন। দেখেন, আমরা তুরাগ নদী যারা দূষণ করছে, বুড়িগঙ্গা দূষণ করছে, পুরনো শ্যামপুরের যে সমস্ত ডাইং এবং লবণদহ সুতাং যারা দূষণ করছে, সেই দূষণকারীর তালিকা চূড়ান্ত করে ফেলেছি। তাদের সাথে আমরা দফায় দফায় মিটিংয়ে বসছি। আমাদের মাত্র 6 জন ম্যাজিস্ট্রেট নিয়ে কাজ করতে হয়। এখন শীতকালে যদি আমরা ইটভাটায় কাজ করি, তাহলে আর আমাদের অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। সেজন্য আমরা অন্য মন্ত্রণালয় যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের সাথে মিলে ম্যাজিস্ট্রেসি কন্ডাক্ট করব। আগামী 6 মাসে আমাদের প্রাধান্য হবে শিল্প দূষণ। নভেম্বরের দিক থেকে আবার আমাদেরকে ইটভাটার দিকে ঝুঁকতে হবে। এবং আমরা এই 6 জন ম্যাজিস্ট্রেটের সংকট মোকাবেলায় মন্ত্রণালয় থেকে প্রায় 20 জনের একটা তালিকা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসেছি, যাতে করে আমাদের এই পুলটা একটু শক্তিশালী হয়। সো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আমরা তুরাগ, বুড়িগঙ্গা, যেখানে শ্যাম্পু ডাইং দূষণ করছে, শীতলক্ষা, বালু, মেঘনা, লবণদহ, সুতান, গাছাবিল, এইগুলোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে করব। গোটা দেশ তো আমার এই জনবল নিয়ে করতে পারবো না, প্রাধান্য দিয়ে এইগুলো শিল্প দূষণের নিয়ন্ত্রণের আমরা চেষ্টা করব। হিল ইকোসিস্টেমটা মনিটর করার জন্য এবং বনের অবস্থা মনিটর করার জন্য অনলাইন মনিটরিং চালু করা যায় কিনা, এই জন্য CEGIS কাজ করছে, তারা আমাদেরকে সাহায্য করবে। ইতোমধ্যে দেশের 18টি জেলা থেকে ডিসি মহোদয়দের কাছ থেকে, 18টা না আসলে 15টা, কারণ বান্দরবন
রাঙ্গামাটি আর খাগড়াছড়ি প্রায় পুরোটাই পাহাড় হওয়ার কারণে ওরা তালিকা দেয়নি। বাকি সবার কাছ থেকে আমরা বাকি বেঁচে যাওয়া পাহাড়গুলোর একটা তালিকা প্রস্তুত করেছি এবং সেগুলোকে মনিটরিংয়ে রাখার জন্য ডিসিদেরকে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছি। চট্টগ্রাম অলরেডি সেই কমিটিটা করেছে। বনে আমাদের কিন্তু কয়েকটা প্রায়োরিটি আমাদের ধরতে হয়েছে। এক হচ্ছে বনে মোট 8টি আইন এবং বিধিমালা সংশোধনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এইগুলোর পাশাপাশি যদিও বন্যা তাও একটু বলে রাখি, যেমন হাওর এলাকায় ইকো ট্যুরিজম নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে গতকাল সুনামগঞ্জে ডিসি মহোদয় উনি বলে দিয়েছেন যে ওয়াচ টাওয়ারের কাছে কোনো নৌকা ভিড়তে পারবে না। এখানে শব্দ দূষণ, এসি নিয়ন্ত্রণ, এগুলোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে, যেহেতু পানি আইনের অধীনে এটা করতে হবে, ডিসি মহোদয়ের সাথে বৈঠক হচ্ছে এবং সেটাতে আমরা সরাসরি চলে আসবো। আমি একটু বনের কথাটা বলি। আমরা এই 10 মাসে 1717 একর বনভূমি উদ্ধার করেছি বিভিন্ন জায়গা থেকে। তাছাড়াও আমরা বেসরকারি ক্যাডেট কলেজের নামে বরাদ্দকৃত কক্সবাজারের 155.70 একর বনভূমির যে বরাদ্দ ছিল সেটা বাতিল করেছি। লোক প্রশাসনের জন্য আমাদের রক্ষিত এলাকার 700 একর যে বনভূমি ছিল সেটা বাতিল করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টারের জন্য বরাদ্দকৃত 20 একর জমি বাতিল করেছি এবং বেজাকে দেওয়া সোনাদিয়ার 9487 একর জমির বরাদ্দ বাতিল করে বন বিভাগের কাছে নিয়ে আসার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছি। একই সাথে আমরা মিরেশ্বরাইয়ে বেজাকে দেওয়া 4104 একর জমি বন বিভাগকে ফিরিয়ে দিতে বেজার কাছে আবেদন করেছি। এটা নিয়ে বেজা এবং বন বিভাগ বসবে। সম্পূর্ণটা যদি পাওয়া নাও যায়, সর্বোচ্চটুকুন আমরা পাওয়ার চেষ্টা করব। আমি যখন দায়িত্ব নেই তার পরের 2 সপ্তাহের মধ্যেই 18টি হাতি মরে গেল। তাদেরকে মেরে ফেলা হলো, তারা পুষ্টিহীনতায় মরে গেল। তার মানে হচ্ছে সমস্যাটা পিকে পৌঁছে গেছে। পিকে পৌঁছে যাওয়া সমস্যাগুলো থেকে একটা নর্মালসির পর্যায়ে আসতে সময় একটা লাগে। আমরা প্রাধিকার দিয়ে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কেইপিজেড এলাকাতে শেরপুরে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করেছি এবং দ্রুততার সাথে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থাও গ্রহণ করেছি এবং বেশ পরিমাণে আমার মনে হয় যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্ষতিপূরণ আমরা এর মধ্যে দিতে পেরেছি। আমরা একটু বনের আরেকটা কথা বলি যে আমাদের যে বনগুলো আছে তার মধ্যে কয়েকটা বনকে প্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনবার কাজ আমরা গ্রহণ করেছি। একটা হচ্ছে আমাদের চিরহরিৎ বন, এভারগ্রিন বন যেটাকে আমরা বলি চুনতি। চুনতির 20,000 একরের মধ্যে 5,000 একরই বেদখল, আর প্রায় 5,000-এ আমার আছে আকাশমণি এবং ইউক্যালিপটাস। আমরা ওই 5,000 প্রাথমিকভাবে টার্গেট করে চুনতি বন পুনরুদ্ধারের একটা প্রকল্প অনুমোদন করেছি, কাজও শুরু হয়েছে। এখন 5,000 গাছ তো একসাথে কেটে ফেলা যাবে না, তাতে বনভূমিটা আমার অরক্ষিত হয়ে পড়বে। এই যদিও আমাদের প্রকল্প অনুমোদন হয়ে গেছেন, কিন্তু আমাদের খুবই নামকরা একজন বিশেষজ্ঞ ডক্টর রেজা খান, উনি দেশে আছেন, উনি আমাদেরকে এই প্রকল্পটা আবার একটু রিভিজিট করে 1 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আমরা কি করব, বন বিভাগের যারা কমিট করছেন তাদের সাথে মিলে এই কাজটা আমরা শুরু করে দিয়েছি, বাট উই আর রিভিউইং দ্য হোল প্রসেস। একটা এভারগ্রিন ফরেস্ট আমরা টার্গেট করেছি। সোনাদিয়া বন আমরা টার্গেট করেছি যে সোনাদিয়াতে আমরা যেটুকুন বনে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, এইটাও দীর্ঘদিনের ইনঅ্যাকশন, সেটাও আমরা ফিরিয়ে আনবো। এখানে আমাদেরকে সুইস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি সিডা তারা সাহায্য করছে এবং এটাও বাংলাদেশে নতুন, কারণ এইভাবে করে খুব বেশি পুরনো না, সরাসরি একটা মন্ত্রণালয়কে সাহায্য করা। তারা সাধারণত এরকম এমওইউ করেন না, তবে তাদের সাথে আমাদের এমওইউ খসড়া চূড়ান্ত হয়ে গেছে। আরেকটা আমরা করবার চেষ্টা করছি হচ্ছে মধুপুর শালবন। আপনারা জানেন যে 43,000 একরের বনভূমিতে এখন অবশিষ্ট আছে 3,000। সেটাকে আমরা 3 বছরের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে সেটারও প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং কাজ শুরু হয়ে গেছে। মধুপুরের বৈশিষ্ট্য হলো যে মধুপুরে কেবলমাত্র বন ফিরিয়ে আনবো তা না, এটার সাথে সাথে বনভূমি কেন্দ্রিক যে জনগোষ্ঠী আছে তাদের বন অধিকারেরও স্বীকৃতি দেওয়ার মতন জটিল বিষয়টাও আমরা দেখব।
তাহলে আমাদের পাতাঝরা বনের মধ্যে আমরা শালবন নিলাম, উপকূলীয় বনের মধ্যে আমরা সোনাদিয়া নিলাম, এবং আমরা চিরহরিৎ বনের মধ্যে চুনতি অভয়ারণ্যটা নিলাম। যে 5,000 একরে মানুষ বসতি করে, আপনারা যদি সেখানে যান, ওখানে কোনোদিন বন ছিল বলে কেউ বিশ্বাসই করবে না, মনে হয় ওখানে জনবসতি গড়ে উঠেছে। সেগুলোকে গ্রামবন ঘোষণা করা যায় কিনা, এবং গ্রামবন ঘোষণা করে তাদেরকেই বন রক্ষার কাজে সম্পৃক্ত করা যায় কিনা, এটাও আমরা দেখছি। আমরা এই 3টা বাদেও আমাদের শেরপুরেও বন্য প্রাণীর সাথে মানুষের দ্বন্দ্ব আছে। শেরপুরকেও একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং এর মধ্যে আমরা আনার চেষ্টা করছি। আর পূর্বাচলে যে 144 একর বনভূমি রাজুক প্রস্তাব করেছিল যে তারা পূর্বাচল প্রকল্পে নিয়ে নিবে, সেটাকে আমরা সংরক্ষণ করছি এবং ওইটাকে বিশেষ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ঘোষণা করে ওইটাকেও রক্ষার কাজ শুরু করেছি। তাছাড়া সুন্দরবনের হরিণ শিকার, এগুলো আপনারা দেখবেন গত 1.5-2 মাস যাবৎ প্রবণতাটা কমে আসছে। আমি মনে করি যে অল্প সময় বিবেচনায় যে কাজগুলো প্রাধিকার ভিত্তিতে করা দরকার তার একটা তালিকা আপনাদেরকে বললাম। এবার আরেকটা বিষয় একটু বলার দরকার, লাঠিটিলায় সরকারের একটা, বিগত সরকারের একটি প্রকল্প ছিল, আমরা সেই প্রকল্পটা পরিবেশ বিধ্বংসী, বন বিধ্বংসী বিবেচনায় বাতিল করে দিয়েছি। সেখানে আমরা নতুন একটা প্রকল্প অনুমোদন করেছি, যেখানে ক্যাপটিভ এলিফ্যান্ট, যেগুলো আপনারা দেখেন যেগুলো নিয়ে চাঁদাবাজিগুলো করে, সেই ক্যাপটিভ এলিফ্যান্টগুলোকে এনে একটা হাতির অভয়াশ্রম শ্রীলঙ্কার আদলে করার জন্য একটা প্রকল্প আমাদের অনুমোদিত হয়ে গেছে। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে এবং লাঠিটিলার প্রাকৃতিক বনটাকে রক্ষার ক্ষেত্রে পরিকল্পনা কমিশন মাত্র এই প্রকল্পটা অনুমোদন দিয়েছে। এটার কাজ আমরা আনুষ্ঠানিকভাবে এখনো চিঠিটা পাইনি, বাট নতুন অর্থ বছরে এই কাজটাও আমরা শুরু করে দিতে পারবো। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ট্রাস্ট ফান্ড যেটা আছে, ওইটার বিভিন্ন প্রকল্প দেয়া নেয়া নিয়ে অনেক অনিয়মের অভিযোগ ছিল। আমরা এবার যে কটা প্রকল্প দিয়েছি সেগুলো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা রিভিউ করেন, রিয়েলি গ্রাসরুট লেভেলে উপকার পৌঁছাবে। যেমন কৃষি মন্ত্রণালয় 100টা মিনি কোল্ড স্টোরেজ করবে, যাতে দুর্যোগের মুখোমুখি পড়লে বা দাম কম করলে কৃষককে যেন বিক্রি করে দিতে না হয়, সেজন্য ওই ছোট ছোট মিনি স্টোরেজগুলোতে রাখতে পারে। প্রয়োজনের তুলনায় এটা খুবই কম, কিন্তু এই কাজটা আমাদের শুরু হলো। আমরা ঢাকার ডিসিকে ঢাকার 44টি পুকুর পুনরুদ্ধারের জন্য একটা প্রকল্পে অর্থ বরাদ্দ দিয়েছি, তারাও সেই কাজটা এই অর্থ বছরে করবে। আর আরেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ঢাকার 4টা নদীকে নিয়ে আমরা ডিপিপি প্রণয়নের কাজ চূড়ান্ত করেছি। এগুলো একটু সময় লাগে, কারণ 2টা মৌসুম আসলে দিতে হয়, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে মনসুন। সুখের খবর হলো যে তুরাগ নদী পুনরুদ্ধারে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এডিবিকে আমরা অনেক অনুরোধ করেছি এবং তারা তুরাগের সাথে গোরান চটবাড়ির যে 640 একর জলাশয় রয়েছে, এইটাকে সম্পৃক্ত করে একটা ল্যান্ডস্কেপ জোন করার জন্য, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ জোন করার জন্য তারাও আমাদেরকে অর্থ বরাদ্দে সম্মত হয়েছে। আমরা আশা করছি যে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সকল পরিকল্পনা চূড়ান্ত করে তুরাগ নদীটাকে সম্পূর্ণভাবে রেস্টোর করার কাজটা আমরা শুরু করে দিয়ে যেতে পারবো। বাকি 3টা নদীর ব্যাপারে আমাদের ডিপিপি হওয়ার পরে, ধরেন অগস্টের আগে সেই কাজটা আমরা ডিপিপি প্রণয়ন করে প্রেরণ করতে পারবো না, কিন্তু এইগুলোরও কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে পারবো। তাছাড়া প্রত্যেক বিভাগে, প্রত্যেক জেলায় যে একটা করে নদী আমাদের দূষণ দখল মুক্ত করার কথা ছিল, তা আমরা প্রতিটা জেলার থেকে একটা করে পরিকল্পনা পেয়েছি। আমাদের সময় এত কিছু তো করা সম্ভব না, আমরা 18টি নদী ফাইনালি সিলেক্ট করেছি, যার মধ্যে 10টি নদীর কাজ ডিপিপি প্রণয়নের কাজ চলছে, বাকিগুলোর কাজ আমাদের সমাপ্ত হয়ে গেছে। এগুলো আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব। আমরা দেশের 3টা সবচাইতে দূষিত নদী কোনগুলো বলেন? একটা হচ্ছে সুতাং, একটা হচ্ছে লবণদহ, একটা হচ্ছে হারিথোয়া। এই 3টা নদীকে দখল দূষণ মুক্ত করতে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে প্রকল্প অনুমোদন করেছি। আশা করি এই কাজটাও আমরা জুলাই মাস নাগাদ শুরু করে দিতে পারবো। এটা নিয়ে জনমনে আশঙ্কা মানে কি? কয়জন জনগণের সাথে আপনি কথা বলেছেন, কি ধরনের পোলিং আপনি করে এই কথাটা বলছেন আমাকে একটু বলেন। আর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় এখানে আসছে কেন আমি তো জানি না।
এই ধরনের প্রশ্নটা যদি এমন হয়, ঢাকা শহরের পরিবেশ এখনো ঠিক হয় নাই, তো ঢাকা শহরের পরিবেশটা 10টা মাসে কিভাবে ঠিক করে ফেলা যায় বলে দেন, বা আগামী যে আমাদের হাতে 8টা মাস আছে বা 9টা মাস আছে বা 7টা মাস আছে কিভাবে ঠিক করা যায় আমাকে বলতে, আমি করে দেবো। তো আমার 24 ঘন্টা কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এই কথাগুলো খুব জেনারেলাইজড কথা, যে 10 মাসেও বুড়িগঙ্গার দূষণ ঠিক হলো না। এখন কারো কাছে যদি সেই তথ্য থাকে যে 10 মাসে বুড়িগঙ্গা ঠিক করে ফেলা যায়, দয়া করে আমাকে সেটা দেবেন, এটা তো আমার কোনো সমস্যা নাই। আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে কতগুলো বিষয়কে প্রাধান্য হিসেবে ধরে কিক অফ করা। বায়ু দূষণকে ধরা হয়েছে, নদী দূষণকে ধরা হয়েছে, এগুলোর তো একটা প্রক্রিয়া করে যেই কাজটা 5 বছরে করা যায় আমরা 1 বছরে করার চেষ্টা করতেছি, যে প্রকল্পগুলো শেষ করে টাকাটা এনে কাজটা শুরু করে দেওয়া যায়। তো সে ধরনের প্রশ্ন যদি করে তাহলে খুশি হব। আর সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো, দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। কতগুলো আছে, এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। এবং আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই যখন আপনি একটা অর্থনৈতিক স্বার্থে আঘাত করবেন তখন অনেক ধরনের বক্তব্য হবে, সেটাই জনমনের প্রশ্ন, এই ধরনের জেনারেলাইজ কথা বলার সুযোগ কম। আমি মনে করি যে দেখেন, স্যাটিসফ্যাকশন কখনো আসলে তো আপনি পরিতৃপ্ত হয়ে কাজই বন্ধ করে দেবেন। আমি মনে করি যে 10 মাসে আমরা যে পর্যন্ত এগিয়েছি, 3টা নদীর আমরা সম্পূর্ণ পরিকল্পনা করে প্রকল্প অনুমোদন করে ফেলেছি, কাজ শুরু হয়েছে। 3টা বন পুনরুদ্ধারে প্রকল্প অনুমোদন করে কাজ শুরু হয়েছে। আইনগুলোকে রিভাইজ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আপনার শব্দ দূষণের জন্য নতুন করে প্রকল্প ঢেলে সাজানো হচ্ছে। বায়ু দূষণের কাজটা আগেও হচ্ছিল না তা না, ইটস আ কমপ্লেক্স ইস্যু। এখন সংস্থাগুলো সমন্বিত হয়ে কাজগুলো করছে। আমরা ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য টাকা এনেছি, পাহাড়ের জন্য তালিকা চূড়ান্ত করেছি। আমি মনে করি যে 10 মাসে এই কাজগুলো বেশ দৌড়ে দৌড়েই গতির সাথে আমাদেরকে করতে হয়েছে। সন্তুষ্টির কথা যখন বলেন, আমি মনে করি না যে আমি কখনো সন্তুষ্ট হব বলে। আমি মনে করি যে আমার স্ট্যান্ডার্ড, আমি সবসময় হায়ার থেকে হায়ার থেকে হাইয়েস্টে যেতে থাকবো। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে, এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন, এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়ে এই ভাই প্রশ্ন করলো, জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। আমি তো সংবাদ মাধ্যমে বরং ভালো ভালো কথা দেখছি যে সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজন বলছে আমরা শান্তিতে আছি। সো টাঙ্গুয়ার হাওর করার ক্ষেত্রে আমরা ডিসির সাথে, আপনাকে আগেও বলেছি এখনো বলছি, যে আমাদের যিনি হাওর অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডিজি আছেন, উনি যাচ্ছেন কালকে, জেলা পর্যায়ে কথা বলবে, হাউস বোট অপারেটরদের সাথে কথা বলবে, হাউ উই রেগুলেট ইট, এটার একটা দিক নির্দেশনা এবং বলবৎযোগ্য নির্দেশনা অবশ্যই দেব। আচ্ছা, বায়ু দূষণ আমি আপনাকে সেজন্যই বললাম যে ইউ হ্যাভ টু নো দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। বেইজিং এর মতন দেশে 5 বছরে 35% কমিয়েছে আফটার ম্যাসিভ ইনভেস্টমেন্ট। আমরা তো সেরকম ইনভেস্টমেন্ট করতে পারছি না। যেমন আমাদের বায়ু দূষণের 30 থেকে 35 ভাগ আসে পাশের দেশ থেকে, বাকি 28 ভাগ আসে হচ্ছে আমার গাড়ির যে ফুয়েল আছে সেখান থেকে। এখন গাড়ির ফুয়েলে তো আমাদের আর্থসামাজিক বাস্তবতায় এই আমাদের সময় এটা আমরা করতে পারবো না। তারপরেও কিন্তু আমাদের যে রিফাইনারি আছে ওইটার স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে আমরা তো করবো না, যে মন্ত্রণালয় করা সেই মন্ত্রণালয়ের কাজটা শুরু করেছে। যদি আমরা অর্থায়ন করতে পারি অন্তত ওইটুকুন সুসংবাদ দিয়ে যেতে পারবো। আমরা টার্গেট করেছি সেই 13%, যেই 13%-এ পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সরকার আর বিআরটি একসাথে কাজ করলে কিছু কাজ হয়তো করা সম্ভব। আপনি বলেন তো, বেইজিংয়ের মতন দেশে যদি 5 বছরে লাগে এত ইনভেস্টমেন্ট করে, আমরা কিন্তু ম্যাসিভ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কাজটা করব। এই পরিসংখ্যানটা মাথায় রাখতে হবে। মানুষকে আমি অবশ্যই, জনগণকে আমি অবশ্যই আশান্বিত করতে চাই যে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্যের ভাগাড়ে আগুন দেওয়া হচ্ছিল, ওখানে আমরা গেছি, আমরাও গেছি, সিটি কর্পোরেশনও গেছি, যেটা বন্ধ করেন কিন্তু আমরা কোনোভাবেই বায়ু দূষণ কমাতে পারবো না। বিভিন্ন জায়গায় যখন ময়লাগুলো একসাথে করে পোড়ায়, আপনারা যখন পাস করেন দাঁড়িয়ে একটু থামাবেন, এইগুলোর জন্য এসপিএমটা ছড়িয়ে পড়ে। এগুলো তো অভ্যাস হয়ে গেছে, এগুলো আমরা 10 মাসে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কাজগুলো যেন শুরু হয়। এবং সেই জন্যই চীনা বিশেষজ্ঞদেরকে আনা, যে কোন জায়গা থেকে কিক অফটা করলে ইট উইল বি ফাস্টার অ্যান্ড মোর ইফেক্টিভ।
স্ট্রংলি করার একটা মানে আপনি যে আপনার চোখের সামনে ঢাকার যে কোনো একটা রাস্তা ভাসিয়ে আমাকে বলেন তো যে ওই রাস্তাতে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর জন্য গাড়ি থামাতে পারবে? উপায় আছে তার কোনো? আমরা সেজন্য শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা বদলাচ্ছি, এটাও চূড়ান্ত হয়ে গেছে। বদলে আমরা পুলিশকে ক্ষমতা দিচ্ছি যাতে পুলিশ এনফোর্স করে। কিন্তু আপনার আমার অভ্যাসও তো বদলাতে হবে। আপনারা যখন এখান থেকে যার যার টিভি স্টেশনে ফেরত যাবেন, ড্রাইভারকে একটু বলবেন হর্নটা না বাজাতে। বাজায় না আমার গাড়িতে, আমার এই গাড়ি তো বাজাই না, আমার বেলার গাড়িও বাজাতো না কখনো, এবং আমার ব্যক্তিগত গাড়ি বাজাতো না। তার জন্য আমার কোনো মিটিংয়ে যেতে কখনো দেরি হয় না। আমরা উপদেষ্টাদেরকে সকলকে অনুরোধ করেছি। আচ্ছা আপনি বলেন তো, আমার পুলিশ প্রশাসনে কোনোদিন, আপনার অফিসে তো পরশুদিন গেলাম, আপনি আওয়াজ শুনেছেন? এবার এম বলতে হবে তো, খালি জিপ কাটলে তো হবে না। পুলিশ প্রোটোকলের এখন কতগুলো কায়দা আছে। একটা হচ্ছে কি, ওদের কাছে একটা মাইক থাকে, ওটা দিয়ে ওরা সামনের গাড়িকে ওয়ার্ন করতে পারে। আমরা সকলেই এখন সেই পদ্ধতি ফলো করছি। আপনারা রাস্তার মধ্যে প্রোটোকলের গাড়ির সাইরেন শুনেছেন এর মধ্যে? বলেন দেখি। আপনি বলেন। আমার প্রশ্ন, শব্দ দূষণের মূল কারণ হচ্ছে আপনার গাড়ির এটা জেনারেটর এবং নির্মাণ কাজ। হ্যাঁ, তো নির্মাণ কাজে আমরা পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি যে তারা রাতে রাতে ড্রাইভগুলো করবে, 9টা 5টা ড্রাইভ না, রাতে রাতে ড্রাইভগুলো করবে। কিন্তু আমি তো আপনাকে বললাম আমার 6 জন মাত্র ম্যাজিস্ট্রেট, তারপরেও আই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি এক্সকিউজ। ওয়ার্ক মোডালিটি আমরা বদলাবো, রাজুকে ম্যাজিস্ট্রেট নেব, একসাথে টিম পুল করে আমরা কাজগুলো করবো।